রোহিঙ্গাদের বের করে দিতে সীমান্তের কাছে অত্যাচার চালাচ্ছে মিয়ানমার সেনারা। পতাকা বৈঠকে সীমান্তে যৌথ টহলের প্রস্তাব। ওনারা ওনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। মাননীয় প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন, তার সাথে কথা বলেছেন। এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময় সঙ্গে আছে আমি ফয়সাল মোর্শেদ এবং আমি ফাহমিদা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসব মুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভি। মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র, সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এবং সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। ভয়াবহ নির্যাতনের পাশাপাশি আতঙ্ক সৃষ্টি করে মিয়ানমার থেকে রোহিঙ্গাদের বিতাড়িত করতে ভিন্ন কৌশল নিয়েছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বাংলাদেশ সীমান্ত ঘেঁষে রোহিঙ্গা অধ্যুষিত এলাকাগুলোতে নির্যাতন শুরু করেছে তারা। এদিকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফ থেকে 70 জন রোহিঙ্গা এবং 4 দালালকে আটক করা হয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে একসঙ্গে কাজ করতে একমত হয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ ও মিয়ানমারের বর্ডার গার্ড অফ পুলিশ। বিস্তারিত কমলদের রিপোর্টে। 2 সপ্তাহের বেশি সময় অতিক্রান্ত হলো, এখনো স্বাভাবিক হয়নি বাংলাদেশ মিয়ানমার সীমান্ত। মিয়ানমারের সরকারি বাহিনীর ভয়াবহ নির্যাতনের মুখে টিকতে না পেরে বাংলাদেশে পালিয়ে আসছে রোহিঙ্গারা। রাতের অন্ধকারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছেই। টেকনাফ ও উখিয়ার বিভিন্ন পয়েন্ট থেকে 4 দালাল সহ 74 জনকে আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে এসব দালালরাই তাদের বাংলাদেশে প্রবেশে সহযোগিতা করেছে। সর্বমোট 62 জনকে আটক করেছি, তার মধ্যে নারী, পুরুষ এবং শিশু রয়ে গেছে। আমার থানাধীন এই আব্দুর রহমান কাটা একটা পাহাড় অঞ্চল আছে এবং ঠ্যাংকালি প্রকৃত স্থান থেকে আমরা তাদেরকে আটক করতে সক্ষম হয়েছি এবং সবাই মিয়ানমারের নাগরিক। কক্সবাজারের জেলা প্রশাসক জানিয়েছেন আটককৃতদের আইনি প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিজিবির কাছে হস্তান্তর করা হবে। সীমান্ত এলাকা অথবা যে সমস্ত এরিয়াতে আমাদের মায়ানমারের জনগোষ্ঠী আমাদের অঞ্চলে বা আমাদের এরিয়াতে বসবাস করছে, সে সমস্ত এলাকায় যাতে শান্তি শৃঙ্খলা বজায় রাখে সেই বিষয়ে আমরা চেষ্টা করছি। এদিকে মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতি এবং সার্বিক বিষয় নিয়ে বৈঠক হয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বিজিবি এবং মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের মধ্যে। দুপুরে কক্সবাজারের দুদেশের রিজিওনাল কমান্ডার পর্যায়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মায়ানমারের রাখাইন স্টেটে মুসলিম কমিউনিটি আছে, এরা যে আমাদের দেশে চলে আসতেছে আমরা এটা তাদেরকে জানিয়েছি। তখন উনারা বলেছে যে উনাদের কিছু ক্যাম্প অ্যাটাক হয়েছিল, তার প্রেক্ষিতে উনারা বিভিন্ন ধরনের অপারেশন করছে। তো উনারাও জানে যে কিছু লোক চলে আসতেছে। আমরা 2 পার্টি সিদ্ধান্ত নিয়েছি যে উনারা উনাদের দিকে আরো পেট্রোল জোরদার করবে, কোনো ইনফরমেশন থাকলে সঙ্গে সঙ্গে আমাদের সাথে শেয়ার করবে, যাতে আমরাও তৎক্ষণাৎ সেই সমস্ত জায়গাতে প্রতিহত করতে পারি যদি কেউ অবৈধভাবে আমাদের দেশে প্রবেশ করতে চায়। অপরদিকে মিয়ানমার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ এবং মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনী যৌথভাবে টহল দিবে। কক্সবাজার থেকে কমল দে, সময় সংবাদ। মিয়ানমারে রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় সে দেশের রাষ্ট্রদূতকে তলব করে উদ্বেগ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান পররাষ্ট্র সচিব শহীদুল হক। রোহিঙ্গা সমস্যার সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে আলাপ আলোচনা চলছে বলেও জানান তিনি। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী
এই ইস্যু নিয়ে একাধিকবার মিয়ানমারের রাষ্ট্রপতি এবং স্টেট কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছেন, আমাদের পররাষ্ট্রমন্ত্রী ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে কথা বলেছেন। আমি 5 বার মিয়ানমারে গেছি এই মিয়ানমার ন্যাশনাল সিল বাংলাদেশ এই ইস্যুটা নিয়ে আলাপ করতে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট এই পরিস্থিতিতে যেটা করার সেটা করা হয়েছে, করা হচ্ছে এবং করা হবে। এদিকে সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরো কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। যৌথ বাহিনীর অব্যাহত বর্বরতার মধ্যে এ ধরনের পদক্ষেপ আঞ্চলিক সহিংসতা আরো বাড়িয়ে দেবে বলে আশঙ্কা মানবাধিকার কর্মীদেরও। এ হলো মিয়ানমারের রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোর তাণ্ডবের চিহ্ন। প্রায় প্রতিদিনই দেশটির সেনা ও পুলিশ চড়াও হচ্ছে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের ওপর। প্রাণ বাঁচাতে নাফ নদী পাড়ি দিয়ে তারা দলে দলে ভিড়ছে বাংলাদেশ সীমান্তে। বিজিবির চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ আশ্রয় নিয়েছে কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী শিবিরে। আর মুসলমানের দেশ করে আর ঘর হুরা দি ফেলাইয়ে আর বেড়াইন ধরে গুলি মারি ফেলাই খেসুর জরা দিয়ে। এদিকে সন্ত্রাস দমনের নামে রোহিঙ্গা অধ্যুষিত গ্রামগুলোয় অভিযান জোরদারে নতুন নতুন কৌশল নিচ্ছে মিয়ানমারের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। রাজ্যের সিত্তে শহরের পুলিশ ঘাঁটিতে বিশেষ প্রশিক্ষণ দেয়া হচ্ছে সদ্য কৈশোর পেরোনো অমুসলিমদের। জরুরি প্রয়োজনে যেন আমরা দক্ষ পুলিশ সদস্য পাই, এজন্যই 112 দিনের এই প্রশিক্ষণ কার্যক্রম চালু করা হয়েছে। মার্শাল আর্ট, ভারী ভারী অস্ত্রের ব্যবহার ও দাঙ্গা নিয়ন্ত্রণের প্রশিক্ষণ শেষে সবাইকে অভিযানে পাঠানো হবে। সাম্প্রতিক দমনপীড়নের মধ্যে পুলিশের আরো কঠোর অভিযানে নামার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। শিক্ষাগত যোগ্যতা বা স্বাস্থ্য পরীক্ষা ছাড়াই নিয়োগ এবং অদক্ষ কর্মীদের দিয়ে প্রশিক্ষণ দেওয়ার কারণে ওই এলাকায় সংঘাত ও রক্তপাত বাড়বে বলে আশঙ্কা তাদের। মিয়ানমার সরকার সন্ত্রাস বিরোধী অভিযানের নামে জাতিগত দমনপীড়ন চালাচ্ছে। রাখাইন রাজ্যে পুলিশ সহ যৌথ বাহিনীর অভিযান এখন প্রশ্নবিদ্ধ। ওইসব বাহিনীতে সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়ের কোনো প্রতিনিধি না থাকায় স্বচ্ছতা নিয়ে সন্দেহ থেকেই যায়। চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যের একটি তল্লাশি চৌকিতে সন্ত্রাসীদের হামলায় 9 পুলিশ সদস্য নিহত হয়। রোহিঙ্গারা এই হামলা চালিয়েছে অভিযোগ তুলে বিভিন্ন রোহিঙ্গা অধ্যুষিত গ্রামে ক্লিয়ারেন্স অভিযানে নামে সেনাবাহিনী। আন্তর্জাতিক সাহায্য সংস্থা ও গণমাধ্যমকে ঢুকতে না দেয়ায় সেখানকার সঠিক পরিস্থিতি যাচাই করাও সম্ভব হচ্ছে না। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। দেশের সার্বভৌমত্ব রক্ষা করে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে সিলেটের জালালাবাদ সেনানিবাসে 11তম পদাতিক ডিভিশনের 9টি ইউনিটের পতাকা উত্তোলন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি বলেন, সম্পদের সীমাবদ্ধতা সত্ত্বেও বর্তমান সরকার সেনাবাহিনীর উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেট থেকে হারুনুর রশিদের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। জলপাই রঙের এই সুসজ্জিত ইউনিটের প্যারেড আর কঠোর অনুশীলনী জানান দিচ্ছে দেশ রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর দৃপ্ত প্রস্তুতির। পূর্ণাঙ্গ সেনানিবাস প্রতিষ্ঠার পথে আরও এক ধাপ এগিয়ে গেল সিলেটের জালালাবাদ সেনানিবাস। ফোর্সেস গোল 2030 বাস্তবায়নের লক্ষ্যে আরও আধুনিক ও সুসংগঠিত হল এই সেনানিবাস, যার অংশ হিসেবে 17 পদাতিক ডিভিশনের অধীনে থাকা 11 পদাতিক ব্রিগেড সহ 9টি ইউনিটের পতাকা উত্তোলন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেনা সদস্যদের অনুপ্রাণিত করতে এ সময় বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আন্তর্জাতিকভাবে মানসম্পন্ন করেই বাংলাদেশ সেনাবাহিনীকে এগিয়ে নিতে কাজ করছে আওয়ামী লীগ সরকার। আমাদের সেনাবাহিনী বা আমাদের সশস্ত্র বাহিনী সার্বিকভাবে বিশ্বের সাথে তাল মিলিয়ে যাতে চলতে পারে সেইভাবেই আমরা গড়ে তুলব। সেই লক্ষ্য নিয়ে আমরা আমাদের সেনাবাহিনীর বিভিন্ন উন্নয়নের কর্মসূচি গ্রহণ করি। সমগ্র বাংলাদেশে আমরা আমাদের এই সেনাবাহিনীর বিভিন্ন পদাতিক ডিভিশন গড়ে তুলে সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সশস্ত্র বাহিনী যে অবদান রেখে যাচ্ছেন, বিশেষ করে সেনাবাহিনীর সেই অবদান সেটা আরো ভালোভাবে করতে পারে সেই ব্যবস্থা আমরা নিয়েছি। এ সময় দেশের প্রয়োজনে অভ্যন্তরীণ ও বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সবসময় প্রস্তুত থাকতে সেনাবাহিনীকে নির্দেশ দেন শেখ হাসিনা। পবিত্র সংবিধান এবং দেশ মাতৃকার সার্বভৌমত্ব রক্ষার জন্য আপনাদের ঐক্যবদ্ধ থেকে অভ্যন্তরীণ কিংবা বাহ্যিক যে কোনো হুমকি মোকাবেলায় সদা প্রস্তুত আপনারা থাকবেন।
আপনার ঊর্ধ্বতন নেতৃত্বের প্রতি আস্থা, পারস্পরিক বিশ্বাস, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, কর্তব্যপরায়ণতা, দায়িত্ববোধ এবং সর্বোপরি শৃঙ্খলা বজায় রেখে আপনাদের কর্তব্য সম্পাদনে একনিষ্ঠভাবে কাজ করে যাবেন বলে আমি বিশ্বাস করি। সদ্য জাতীয় পতাকায় ভূষিত এই ব্রিগেড উত্তরোত্তর সমৃদ্ধ হবে বলে আশা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত বাংলাদেশ সেনাবাহিনী আজ জাতীয় অহংকার আর গৌরবের রক্ষা কবচ। আধুনিক প্রশিক্ষণ, সততা আর নিষ্ঠায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করবে এই বাহিনী, নিরাপদ রাখবে লাল সবুজের বাংলাকে। এরপর সেনানিবাসের ভেতরে 8টি উন্নয়ন কর্মকাণ্ডের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। এর আগে বেলা 11টায় সিলেটে পৌঁছে হযরত শাহজালাল ও হযরত শাহপরানের মাজার জিয়ারত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, জালালাবাদ সেনানিবাস, সিলেট। এবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের সদ্য বিদায়ী মেয়র সেলিনা হায়াত আইভী। বিকেলে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে পদত্যাগ করেন আওয়ামী লীগের মনোনীত এই মেয়র প্রার্থী। এ সময় তৃণমূলের সব নেতাকর্মী তার পক্ষে নির্বাচনে কাজ করবে বলে আশা প্রকাশ করেন তিনি। এর আগে সকালে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান। এ সময় সাখাওয়াত হোসেন নির্বাচনে সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য সেনা মোতায়েনের দাবি জানান। মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার আর মাত্র একদিন সুযোগ থাকায় সকাল থেকে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় ছিল মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের। এ সময় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয় শহরের কোর্ট এলাকায় অবস্থিত জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে। সকাল 11:30টায় কয়েকজন সমর্থককে সাথে নিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করতে জেলা নির্বাচন কার্যালয়ে আসেন আলোচিত 7 খুন মামলার বাদীপক্ষের আইনজীবী ও বিএনপি মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন। এ সময় তিনি বলেন, নগরবাসীর ভোটাধিকার ফিরিয়ে আনতে এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করেছেন তিনি। এই নির্বাচন কমিশনারের সর্বশেষ নির্বাচন, সেই হিসাবে আমরা অত্যন্ত আশা নিয়ে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করছি। এখানে এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়নি। বৈধ অস্ত্র জমা নিতে হবে, অবৈধ অস্ত্র উদ্ধার করতে হবে, সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে এবং দেশপ্রেমিক সেনাবাহিনীকে এই নির্বাচনের আইন শৃঙ্খলা রক্ষার জন্য মোতায়েন করতে হবে। এদিকে নির্দিষ্ট সময় দায়িত্ব পালন শেষে নির্বাচনের আগে বিধি অনুযায়ী মেয়র পদ থেকে বিকেলে পদত্যাগ করেছেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সেলিনা হায়াত আইভী। তিনি এ সময় পুনরায় মেয়র নির্বাচিত হতে নগরবাসীর সহযোগিতা কামনা করেন। এছাড়া তৃণমূল আওয়ামী লীগে কোনো বিভেদ নেই বলেও মন্তব্য করেন আইভী। আমি যতক্ষণ এখানে ছিলাম আমি আমার মন প্রাণ সবকিছু দিয়ে এবং আল্লাহকে হাজির নাজির করে কাজ করার চেষ্টা করেছি। আমি পদত্যাগ করেছি এলজিআইডির মন্ত্রীর কাছে। আওয়ামী লীগের তৃণমূলে কোনো বিভেদ নাই। আমি গতবারও যখন নির্বাচন করেছিলাম তৃণমূলের সকল নেতাকর্মী আমার সাথে ছিল। আশা করি এবারও দলমতে ঊর্ধ্বে উঠে নারায়ণগঞ্জের জনসাধারণ আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। আমি যদি ভবিষ্যতে এখানে আসতে পারি তাহলে আমি জনগণ যেভাবে চাবে, যেভাবে আমি উন্নয়ন করেছি সেই উন্নয়নের অগ্রযাত্রাকে আমি অব্যাহত রাখবো। এদিকে সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনার কমতি নেই। এলাকার উন্নয়নের কথা মাথায় রেখে প্রার্থী বাছাইয়ের কথা জানালেন তারা। আইভী মোটামুটি আমাদের এই নারায়ণগঞ্জ শহরটারে শান্ত রাখছে, ভালো রাখছে। তার নির্বাচিত করলে ইনশাল্লাহ ভালো হবে। আইভীর থেকে যাতে সাখাওয়াত হোসেন ভালো কাজ করে সেই জন্য আমি সাখাওয়াত হোসেনকে একবার ভোট দিয়া পরীক্ষা করা যায়। আমরা চাই যে নির্বাচনটা সুস্থ সম্পর্ক হোক, আমরা সবাই যেন ভোট দিয়ে শান্তি পাই। বৃহস্পতিবার মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার শেষ দিন। 5 ডিসেম্বর প্রতীক বরাদ্দের মধ্য দিয়ে শুরু হবে চূড়ান্ত নির্বাচনী প্রচারণা। মাহমুদ রাকিব, সময় সংবাদ, নারায়ণগঞ্জ। সন্ধ্যার সময়ে আরো থাকছে রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 3 জেএমবি সদস্যের আত্মসমর্পণ। নিজেদের ভুল বুঝতে পেরে সঠিক পথে ফেরার সিদ্ধান্ত বলছে প্রশাসন। অভ্যন্তরীণ কোন্দল, আধিপত্য বিস্তার ও সুযোগ সন্ধানীদের তৎপরতা সহ নানামুখী সমস্যা জাতীয় নির্বাচনের আগেই সমাধান করতে চায় ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এখনই সমস্যার সমাধান করা না হলে প্রভাব পড়তে পারে আগামী জাতীয় নির্বাচনে। আরো জানাচ্ছেন রোজিনা রুজি।
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, ব্যক্তি স্বার্থকে প্রাধান্য দিতে গিয়ে এভাবেই অভ্যন্তরীণ কোন্দলে জড়িয়ে পড়ছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা। টানা ক্ষমতায় থাকায় দলের পদ পদবি ব্যবহার করে নিজেদের আখের গোছাতেই ব্যস্ত অনেকে। তবে এভাবে চলতে থাকলে তা আগামী জাতীয় নির্বাচনে নেতিবাচক প্রভাব ফেলবে বলে মনে করেন তারা। বিরোধী দলীয় লোকজন মাঠ থেকে প্রায় অদৃশ্য হয়ে গেছে, ভাগাভাগি এখন নিজেদের মধ্যেই তাদের লাগার কথা। এবং এটা আমরা ইউনিয়ন পরিষদে যে নির্বাচন হয়েছে সেটাতে দেখেছি। এবং যেহেতু জাতীয় নির্বাচনে আপনার এই ক্ষমতা প্লাস আপনার এই যে একটা সুযোগ, আমি অনেক কিছু করে নিতে পারবো, এটা অনেক বেশি বৃহৎ। সুতরাং এখানে আপনার এর প্রভাব পড়বে। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে ইতোমধ্যে জেলা উপজেলা পর্যায়ে সভা সমাবেশ শুরু করেছেন দলের কেন্দ্রীয় নেতারা। নিয়ম শৃঙ্খলা অমান্যকারীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়ার কথাও জানালেন তারা। দু একটা জায়গায় দ্বন্দ্ব হয়েছে, এটা খুবই দুঃখজনক। প্রতিটি ক্ষেত্রে কিন্তু তড়িৎ ব্যবস্থা নেওয়া হয়েছে এবং যারা তদন্তের মাধ্যমে প্রমাণিত হয়েছে যে যারা এই দ্বন্দ্ব সৃষ্টি বা এই অনার সৃষ্টির জন্য দায়ী, তাদের বিরুদ্ধে দলীয় এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে। সবাই এমপি হতে পারবে না, সবাই উপজেলা চেয়ারম্যান হতে পারবে না, কিন্তু বিভিন্নভাবে আমরা তাদের মূল্যায়ন করব এবং সকলের ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশ মেনে কাজ করতে হবে। তাহলে পরে কিন্তু একমাত্র আমরা আমাদের আগামী নির্বাচনের বিজয় নিশ্চিত করতে পারবো। তৃণমূলে কিছু সমস্যা থাকলেও এই মুহূর্তে দেশে মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা দেখছেন না বলেই জানালেন তারা। তৃণমূলের নেতাকর্মীদের রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। তৃণমূল থেকে কেন্দ্রে সাংগঠনিক শক্তি জোরদার করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এ লক্ষ্যে জোর তৎপরতা শুরু করে দিয়েছে দলটি। পাশাপাশি নিরপেক্ষ নির্বাচন কমিশন পুনর্গঠন ও গ্রহণযোগ্য নির্বাচনকালীন সরকার প্রতিষ্ঠার প্রচেষ্টাও চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে দলটি। বিএনপির সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন প্রস্তুতি নিয়ে শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে বিস্তারিত জানাচ্ছেন সালাউদ্দিন সুমন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনের আগে ও পরে 2 দফায় আন্দোলনে নেমেও দাবি আদায়ে ব্যর্থ হয় বিএনপি। এরপর সাংগঠনিক দুর্বলতা সহ নানাবিধ চাপে কোণঠাসা হয়ে পড়ে দলটি। দল গোছাতে এবছরের 19 মার্চ রাজধানীতে অনুষ্ঠিত হয় বিএনপির ষষ্ঠ কাউন্সিল। পরে 4 দফায় ঘোষণা করা হয় 502 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি। দলের অন্যান্য অঙ্গ ও সহযোগী সংগঠনের কমিটি গঠনও এখন শেষ পর্যায়ে। হাইকমান্ডের নির্দেশে তৃণমূলে কমিটি গঠনের কাজও এগিয়ে চলছে বলে জানালেন দলের এই শীর্ষ নেতা। মূল দল এবং অঙ্গ সংগঠন সমূহ নতুনভাবে গঠন করার জন্য মাননীয় চেয়ারপারসন অনেকগুলো টিম করে দিয়েছেন। সেই মোতাবেক বিভিন্ন জেলায় নেতৃবৃন্দ যাচ্ছেন এবং দল পুনর্গঠন করার কাজ ইতিমধ্যে পূর্ণোদ্যমে এগিয়ে চলেছে। সাংগঠনিক শক্তি জোরদার করে শিগগিরই মাঠের আন্দোলনে নেওয়ার পরিকল্পনার কথাও জানালেন তিনি। আমাদেরকে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই। যেখানে ঘাটতি আছে এই কমিটি সমূহ পুনর্গঠন করার মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে আমরা তীব্র আন্দোলন গড়ে তুলতে সক্ষম হব বলে আশা রাখি। নিয়মতান্ত্রিক পন্থায় সরকার বদল যদি না হয়, তাহলে যে ধরনের ঘটনাগুলি বিভিন্ন দেশে ঘটেছে আমরা দেখেছি, আমি আশা করি সেটা বাংলাদেশে ঘটবে না। কিন্তু সেটা যদি ঘটে থাকে তাহলে সবার জন্য দুর্ভাগ্য। সকল রাজনৈতিক দলের ঐক্যমতের রাজপথের আন্দোলনের পাশাপাশি সম্প্রতি নির্বাচন কমিশন নিরপেক্ষ ও শক্তিশালীকরণে বেগম জিয়া যে প্রস্তাবনা দিয়েছেন তা নিয়ে তৎপরতা অব্যাহত রাখার কথা বললেন দলের স্থায়ী কমিটির এই সদস্য। নির্বাচন কমিশন পুনর্গঠন, এটাকে শক্তিশালীকরণ এবং আমাদের দলের সাংগঠনিক কার্যক্রম একসাথে সমান্তরালভাবে চলছে। নীতি নির্ধারণী পর্যায়ের এই নেতা আরো জানালেন, এবারের আন্দোলনে দলীয় কর্মী সমর্থকদের পাশাপাশি সাধারণ মানুষকে সম্পৃক্ত করার পরিকল্পনাও রয়েছে বিএনপির। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন পুনর্গঠনে বেগম জিয়ার প্রস্তাবের বিষয়ে রাষ্ট্রপতি সংবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেবেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা। বিএনপি নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য আগামী জাতীয় নির্বাচনে অংশ নেবে বলেও জানান তারা। বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এক সংবর্ধনা অনুষ্ঠানে তারা একথা বলেন। রাষ্ট্রপতি উপসংবিধান যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্ব পালন করে নির্বাচন কমিশন হবে এবং এর অধীনেই আগামী দিনে বিএনপিকে নির্বাচনে আসতে হবে। এর ব্যত্যয় ঘটার কোনো সুযোগ নাই। বিএনপি যেভাবে অতীতে সেনাবাহিনীকে ব্যবহার করেছে এদেরকে কোনো অবস্থাতেই ব্যবহার করা যাবে না। কাজেই অহেতুক বারবার সেনাবাহিনীর কথা বলে এই সমস্ত ধোঁয়া তুলে আজকে একটা
নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার একটা পায়তারা মাত্র। এটা কোন অবস্থাতেই বিএনপি সফল কাম হবে না। এই দলটি মিথ্যাচারের জালিয়াতের উপরে, বেগম খালেদা জিয়া বলে আপসহীন নেত্রী, আমি বলি জালিয়াতের নেত্রী, সকল আন্দোলনে ব্যর্থ হয়ে এখন আবার নতুন পথ বেছে নিয়েছে। জামাত এবং এই বিএনপি 5 বছর এবং দীর্ঘদিন ক্ষমতা থেকে ইতিহাসকে তিলে তিলে ধ্বংস করেছে, ইতিহাসকে বিকৃত করেছে। এদিকে নির্বাচন কমিশন পুনর্গঠন নিয়ে বেগম জিয়ার প্রস্তাব রাষ্ট্রপতি গুরুত্ব সহকারে নেবেন বলে আশা প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর মাধ্যমে জাতির চলমান সংকট থেকে মুক্তি পাবে বলেও প্রত্যাশা তার। দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল এ আশা প্রকাশ করেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পরবর্তী নির্বাচন কমিশন গঠন করতে পারেন এবং এর ওপর আইন প্রণয়ন করা যেতে পারে। এই প্রস্তাবগুলি প্রণয়ন করা হয়েছে বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির প্রেক্ষাপটে। আমরা আশা করি এই প্রস্তাবগুলো গুরুত্ব সহকারে বিবেচনা নিয়ে মহামান্য রাষ্ট্রপতি জাতিকে চলমান সংকট থেকে মুক্তি দেওয়ার একটা উদ্যোগ গ্রহণ করবেন। সন্ধ্যার সময়ে আরো থাকছে আশরাফুলের হ্যাট্রিকে AHF কাপ হকিতে গোল উৎসব বাংলাদেশের। ম্যাকাওকে 13-0 গোলে বিধ্বস্ত করে গ্রুপ চ্যাম্পিয়ন লাল সবুজের প্রতিনিধিরা। রংপুরে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে 3 জেএমবি সদস্য আত্মসমর্পণ করেছে। এ সময় বাংলাদেশকে আফগানিস্তান, লিবিয়ার মতো সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করতেই একটি গোষ্ঠী চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন মন্ত্রী। সকালে রংপুর মহানগরীর শীতল কমিউনিটি সেন্টার র্যাবে 13 আয়োজিত জঙ্গিবাদ বিরোধী এক সুধী সমাবেশে জেএমবি সদস্যরা আত্মসমর্পণ করে। এ সময় জঙ্গিদের পুনর্বাসনের জন্য প্রত্যেককে 5 লাখ করে টাকা দেওয়া হয়। 3 জনই বিভিন্ন মাদ্রাসার ছাত্র এবং এদের বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলায়। এ সময় ধর্মের অপব্যাখ্যা করে যুব সমাজকে বিপথগামী করা হচ্ছে বলে মন্তব্য করেন র্যাবের মহাপরিচালক। নুনদারঘাট চর এলাকায় শাহাবুদ্দি আমাদেরকে জঙ্গি বিষয়ক শারীরিক প্রশিক্ষণ দেয় এবং মেসে থাকা অবস্থায় আরিফুল আমাদেরকে বোমা ও গ্রেনেড বোমা বানানোর উপর প্রশিক্ষণ দেয়। চলতি বছরেই আমরা অনেক নাশকতার পরিকল্পনা গ্রহণ করি। পরবর্তীতে আমি বুঝতে পারি এই রাস্তা ভুল রাস্তা। এটাও কিন্তু একটা উদাহরণ যে টেরোরিস্টরা এসে আত্মসমর্পণ করছে এবং বাকি সবাইকেও আমরা, যদি প্রাণের মায়া থাকে, যদি জীবনের মায়া থাকে, যদি সৎ জীবনযাপন করতে চান তাহলে আত্মসমর্পণ করবেন, এই কাজ থেকে নিবৃত হবেন। আজকে বাংলাদেশকে পাকিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা আফগানিস্তানের মতো একটা সন্ত্রাসী দেশ, একটা লিবিয়ার মতো একটা সন্ত্রাসী দেশ তৈরি করার মানে একটা বদনাম তৈরি করার একটা প্রচেষ্টা। যারা এই ভুল পথে অলরেডি চলে গিয়েছেন তারা সারেন্ডার করুন, আর যারা প্রলুব্ধ করেন, যারা এদের অর্থ যোগান করেন, যারা এদেরকে সহযোগিতা করছেন, ভুল পথে নিচ্ছেন, তাদের পরিণাম কি হবে সেটা আপনারা দেখছেন। রাজধানী সহ সারা দেশের স্কুলগুলোতে শুরু হয়েছে ভর্তি প্রক্রিয়া। চলতি মাসে শেষ হচ্ছে প্রায় সব বেসরকারি স্কুলের ফর্ম বিতরণ, আর সরকারি স্কুলগুলোর ফর্ম বিতরণ শুরু হবে আগামী 30শে নভেম্বর। বরাবরের মতো এবারও প্রথম শ্রেণীতে লটারির মাধ্যমে ভর্তি নিয়ে অভিভাবকদের মধ্যে দেখা গেছে মিশ্র প্রতিক্রিয়া। আর শিক্ষাবিদরা বলছেন শিশুর শিক্ষা জীবনের শুরুতে লটারি বা পরীক্ষা কোনোটিই গ্রহণযোগ্য নয়। জুনায়েদ আল হাবিবের রিপোর্ট। নতুন বছর এলেই সন্তানের ভর্তি নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ে অভিভাবকদের। সন্তানকে ভালো স্কুলে ভর্তি করাতে রাত দিন ছুটতে হয় শহরের এ প্রান্ত থেকে ও প্রান্তে। তবে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কম থাকায় শেষ পর্যন্ত প্রতিযোগিতার দৌড়ে কেউ হেরে যান, কারো হয়তো পূরণ হয় স্বপ্ন। অভিভাবকদের সবচেয়ে বেশি দুশ্চিন্তা প্রথম শ্রেণীতে ভর্তি নিয়ে। একসময় পরীক্ষার মাধ্যমে এ শ্রেণীতে ভর্তি করানো হলেও এখন তা হচ্ছে লটারির মাধ্যমে। এ নিয়ে অভিযোগের শেষ নেই তাদের। ওইটার জন্য কোচিং, এইটা ওইটা সবকিছুই করতে হয়, কিন্তু মানে লটারির জন্য তো এটা কিছুই করা লাগে না। ভালো স্কুলটাতে ভর্তি করার জন্য বাচ্চাকে এত প্রেসার দিচ্ছি যে এটা আসলে সার্বিকভাবেই ক্ষতি হচ্ছে। মানসম্মত এরকম ভালো ভালো স্কুলের শাখা বা যেভাবে হোক এভাবে বাড়ানো একান্ত দরকার। লটারি পদ্ধতি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া স্কুল শিক্ষকদের। প্রথম শ্রেণীতে সে ভর্তি হবে, কেন তাকে ইন্টারভিউ দিতে হয়, তাকে লটারির সম্মুখীন হতে হয়? লটারি সিস্টেম ইজ নট ব্যাড, বাট
লটারিতে অ্যাপিয়ার করার জন্য মিনিমাম কোয়ালিফিকেশন থাকতে হবে। এ প্রক্রিয়াকে অযৌক্তিক উল্লেখ করে শিক্ষাবিদরা বলছেন যত দ্রুত সম্ভব লটারি থেকে বের হয়ে আসতে হবে। এটা পরিপূর্ণভাবে অসন্তোষজনক একটি পদ্ধতি এবং অযৌক্তিক পদ্ধতি। সেক্ষেত্রে শিক্ষার মানে যে ধস নামবে সেটা অবধারিত। বাংলাদেশে একটি বড় খাত আছে, সেটা হলো অপচয় খাত। অপচয় খাতে অপচয় কমিয়ে শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানো দরকার। সকলের সমান সুযোগ নিশ্চিত করতে সরকারি স্কুলগুলোর মান বাড়ানোর পাশাপাশি সমমানের স্কুল প্রতিষ্ঠায় মন্ত্রণালয় কাজ করছে বলে জানান শিক্ষামন্ত্রী। মানসম্মত অনেক স্কুল বাড়ছে, তাই এগুলোতে আস্তে আস্তে চাপ কমবে এবং আস্তে আস্তে যখন আমরা মানসম্মত বেশিরভাগ করতে পারবো তখন এই চাপটা আর বেশি অনুভব হবে না। শিক্ষা বোর্ড অনুমোদিত প্রায় ২৫০০ শিক্ষা প্রতিষ্ঠানে প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লড়বেন ১.৫ লাখেরও বেশি শিক্ষার্থী। তবে মূল প্রতিযোগিতা হবে মানসম্মত কিছু শিক্ষা প্রতিষ্ঠানের ২০,০০০ আসন ঘিরে। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। গাইবান্ধায় সাহেবগঞ্জ বাগদা ফার্ম জমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও তার ছেলের শাস্তির দাবি করেছেন রংপুর সুগার মিলের শ্রমিক কর্মচারী ইউনিয়ন। দুপুরে গোবিন্দগঞ্জের প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তারা। সংবাদ সম্মেলনে শ্রমিক কর্মচারী ইউনিয়নের পক্ষ থেকে লিখিত বক্তব্য পড়ে শোনান ইউনিয়নের সভাপতি আব্দুল মতিন। এ সময় তার সঙ্গে ইউনিয়নের সকল পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তব্যে তিনি বলেন, সাহেবগঞ্জ বাগদা ফার্ম জমি উদ্ধার সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলী ও তার ছেলে রংপুর সুগার মিলের জমি লিজ নিয়েছিলেন। পরে বিভিন্ন কারণে তাদের লিজ বাতিল হয়ে যায়। এর জেরে শাহজাহান আলী ও তার ছেলে নিরীহ সাঁওতালদের সামনে রেখে ষড়যন্ত্রের মাধ্যমে এই জমি দখলের চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা। এ সময় তারা জমি দখলের মূল হোতা শাহজাহান ও তার ছেলেকে গ্রেফতারের দাবি জানান। অন্যথায় রাজপথ, রেলপথ অবরোধেরও হুঁশিয়ারি দেয়া হয় সংবাদ সম্মেলন থেকে। দেখছেন সন্ধ্যার সময়। আশুলিয়ায় গ্যাস লাইটার কারখানায় অগ্নিকাণ্ডের জন্য কর্তৃপক্ষের গাফিলতিকে দুষছেন শ্রমিকদের স্বজনরা। ঠিক সময়ে কারখানার গেট খুলে না দেয়ায় এত শ্রমিক দগ্ধ হয়েছেন বলে অভিযোগ তাদের। দগ্ধদের মধ্যে আঁখি নামে এক শিশু ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে গত রাতে মারা গেছে। আগুনে দগ্ধদের মধ্যে শ্বাসনালী পুড়ে যাওয়া ১৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় শঙ্কা কাটছে না স্বজনদের। শুধু ঢাকা মেডিকেলে নয়, সাভার এনাম মেডিকেলেও চিকিৎসাধীন রয়েছে বেশ কয়েকজন শিশু শ্রমিক, যাদের অবস্থাও আশঙ্কাজনক। এদিকে অগ্নিদগ্ধদের চিকিৎসার জন্য কারখানা কর্তৃপক্ষ কোনো অর্থ সহায়তা দেয়নি বলে অভিযোগ রয়েছে। মঙ্গলবার বিকেলে আশুলিয়ার কালার ম্যাচ গ্যাস লাইটার কারখানায় ভয়াবহ আগুনে ৩৪ জন দগ্ধ হন। আগুন লাগার সাথে সাথে পোলাপান বের হওয়ার গেটের ভিতরেই ছিল, গেট খুলে নাই ওরা। গেট খোলা না অবস্থাতে আজকে সবার কপালে এরকম দুর্ঘটনা। আর ৫ জন আমরা এখন না মেডিকেলে নিয়ে রাখছি, আর সবগুলা ঢাকা মেডিকেলে আছে। না মালিক পক্ষ গেছে, না কোনো ডাক্তার ভালো চিকিৎসা দিতেছে, কেউ কিচ্ছু করতেছে না। মালিকের বিচার দেখা যায় আর ভবিষ্যতে কোনো মালিক শিশু শ্রমিক দিয়ে কাজ না করতে পারে। এবার হকি প্রসঙ্গ। এইচএফ কাপ হকিতে নিজেদের তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করেছে বাংলাদেশ। তুলনামূলক দুর্বল প্রতিপক্ষ ম্যাকাও চায়নাকে 13-0 গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে লাল সবুজের প্রতিনিধিরা। হ্যাট্রিক সহ 5টি গোল করেছেন আশরাফুল। এছাড়া সারোয়ার হোসেন করেন 3টি গোল। হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে নিয়মিত অধিনায়ক জিমি চয়ন ও গোলরক্ষক অসীমকে ছাড়া খেলতে নামে বাংলাদেশ। তাদের ছাড়াই এক পেশে ম্যাচে পেনাল্টি কর্নার থেকে 2, 10 ও 11 মিনিটে টানা 3টি গোল করে নিজের হ্যাট্রিক পূরণের পাশাপাশি দলকে 3-0 গোলের লিড এনে দেন আশরাফুল। এছাড়া 19 মিনিটে রোমান, 23 মিনিটে সারোয়ার ও 35 মিনিটে জুবায়ের হাসানরা আরও 3টি ফিল্ড গোল করলে 6-0 গোলের বিশাল লিড নিয়ে প্রথমার্ধ শেষ করে অলিভার কার্সের শিষ্যরা। বিরতির পর 40 ও 58 মিনিটে আবারও পেনাল্টি কর্নার থেকে টানা 2টি গোল করেন পেনাল্টি কর্নার স্পেশালিস্ট আশরাফুল। 61 থেকে 63 মিনিটের মধ্যে টানা সারোয়ার ও রোমান আরও 3টি গোল করলে 11-0 গোলে এগিয়ে যায় বাংলাদেশ। আর 69 মিনিটে কৌশিক এবং যোগ করার সময় খোরশেদ গোল করলে 13-0 গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে আশরাফুল সারোয়াররা। সন্ধ্যার সময় এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা ইস্যুতে সমস্যা সমাধানে দুদেশের সরকার প্রধান পর্যায়ে প্রচেষ্টা চলছে। উখিয়া টেকনাফ থেকে 70 রোহিঙ্গা সহ 4 দালাল আটক। পতাকা বৈঠকে সীমান্তের যৌথ টহলের প্রস্তাব।
অভ্যন্তরীণ ও বহির্বিশ্বের যে কোনো হুমকি মোকাবেলায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে প্রধানমন্ত্রীর নির্দেশ। সিলেটে 11 পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। নারায়ণগঞ্জ সিটি নির্বাচন ঘিরে উৎসবমুখর পরিবেশ। বিধি অনুযায়ী পদত্যাগ করলেন আইভী, মনোনয়নপত্র নিলেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত। অভ্যন্তরীণ কোন্দল সহ নানা সমস্যায় জড়িয়ে পড়েছে তৃণমূল আওয়ামী লীগ। নিরসনে কঠোর অবস্থানে কেন্দ্র। সংগঠনকে শক্তিশালী করে সরকার বিরোধী আন্দোলন চাঙ্গা করতে চায় বিএনপি। এবং সারা দেশের স্কুলগুলোতে ভর্তি প্রক্রিয়া শুরু। প্রথম শ্রেণীতে লটারি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া অভিভাবকদের। প্রক্রিয়াকে অযৌক্তিক বলছেন শিক্ষাবিদরা। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি আর সঙ্গে থাকুন সময়।